তো আমাদের আ আজকে আপনার পোর্টফোলিওটা আমরা দেখি। চলেন। আপনার পোর্টফোলিওতে এমনিতে দেখতে পাচ্ছি প্রায় আপনার ৳১৯,০০,০০০ শেয়ার কেনা ছিল। এর মধ্যে ৳১০,০০,০০০ আনরিয়ালাইজড লস আছে আপনার। বর্তমানে পোর্টফোলিওর ভ্যালু হচ্ছে ৳৮,৪৫,০০০। প্রায় ৫০-৫৫% হচ্ছে পোর্টফোলিওতে আপনার লস। আ আপনি যদি একটু বলতেন আসলে কবে থেকে আ আপনি এই পোর্টফোলিওটা মেইনটেইন করতেছিলেন? আচ্ছা, মানে ইন্সুরেন্স যখন অনেক বাড়ল, এরপর থেকে আপনি মোটামুটি মার্কেটে আ অ্যাক্টিভ ছিলেন। আচ্ছা, কোভিডের পরে ইন্সুরেন্স গুলো যখন বাড়লো, মার্কেট আবার বাড়লো, তখন মোটামুটি অ্যাক্টিভ ছিলেন এবং আপনি যে এই টাকাটা মার্কেটে এন্ট্রি করছেন, আমাকে যদি জাস্ট নরমালি একটু বলেন, আমি এনালাইসিস করার জন্য আরকি এটা জানাটা জরুরি যে, আপনার তো যেই টাকাটা ইনভেস্ট করা আছে, আপনার কি অন্য কোনো টাকা ইনভেস্টমেন্টের জন্য আপনি এইখানে দিবেন? মানে শেয়ার মার্কেটে আসবে অন্য কোনো সোর্স থেকে টাকা যদি দরকার পড়ে, ধরেন এভারেজ করা বা কোনো ইয়ে করা, তাহলে একভাবে এনালাইসিস করব, নয়তো এইখান থেকেই নিয়ে অন্যভাবে এনালাইসিস করব বা আমরা বিশ্লেষণ করে দেখব কিভাবে এই লসগুলা মিনিমাইজ করা যায়। হ্যাঁ, বুঝতে পারছি। আ আ আরেকটা জিনিস যদি বলতেন, ধরেন এইখানে তো আমি দেখতেছি বিভিন্ন শেয়ারে ৫০%, ৭৬%, ৬০% এইরকম বিরাট, বিরাট লস। তো এত বড় লসগুলা টানছিলেন কেন? মানে আপনার কি কোনো মানে ধরেন যে এইসব শেয়ারগুলা তো অনেক সময় অনেকে সেল দেয়। লস হইলেও ৫-১০%, ১৫% হইলেও সেল দিয়ে দেয়। বাট আপনি দেখা গেছে যে প্রত্যেকটা শেয়ারই ধরে রাখছেন। এবং এই ধরে রাখার কারণে এত বড় লস হয়ে গেছে। মানে পার্টিকুলার কি কোনো ইয়ে ছিল যে এই কারণে আমি শেয়ারগুলো ধরে রাখতেছি? হ্যাঁ, মোটামুটি সবগুলো শেয়ারই ফান্ডামেন্টাল শেয়ার। জিপিএইচ ইস্পাতটা একটু ঝামেলা আছে। বাট তারপরেও বলব যে না, ঠিক আছে, ফান্ডামেন্টাল শেয়ার এগুলা। তবে আ মানে সকল ফান্ডামেন্টাল শেয়ার আপনি যেইসব জায়গাগুলোতে কিনছেন, আমরা এগুলা এনালাইসিস করব এবং দেখব যে আসলে কোন জায়গায় আছে এখন পর্যন্ত, বা আমরা কোনগুলা ধরে রাখবো, কোনগুলা ছেড়ে দিব, কোনগুলা ছেড়ে দিয়ে যেই টাকা থাকে সেই টাকা দিয়ে এভারেজ করব। আপনি যেহেতু নতুন টাকা ইনভেস্ট করবেন না এখানে, সো আমরা চেষ্টা করব যে যেগুলা আছে ওগুলার মাধ্যমেই কিভাবে প্রফিট গুলা বের করে নেওয়া যায়। তো এখন বর্তমানে যেই সিচুয়েশনে আমাদের মার্কেট আছে, আপনি দেখেন মার্কেট বর্তমানে যেই সিচুয়েশনে আছে এখানে, ইনডেক্সটা অনেকটা নেমে গেছে। অনেকটা নেমে গেছে ইনডেক্সটা। সো এখন যেকোনো সময় মার্কেটটা হচ্ছে মুভমেন্ট করবে উপরের দিকে। যখন উপরের দিকে মার্কেটটা উঠবে, তখন দেখা যাবে যে আপনার যেই শেয়ারগুলা আছে সব শেয়ার মিলিয়ে দেখা যাবে যে প্রত্যেকটা শেয়ারই কিছু না কিছু বাড়বে এবং বাড়তে থাকবে। সো যখন এই শেয়ারগুলা বাড়বে, যখন এই শেয়ারগুলা বাড়বে ৫%, ১০%, ১৫%, এগুলো আমি আইডেন্টিফাই করে দিব। তখন আপনি কিছু শেয়ার বিক্রি করতে হবে এবং কিছু শেয়ার বিক্রি করে আ অন্য শেয়ারগুলা কিনতে হবে। এটা চেষ্টা করব এই ভিডিওটা আমি YouTube এ আপলোড দেওয়ার জন্য, সব ঠিকঠাক থাকলে। আপনি এইখানে যেই কথাগুলা বলতেছি YouTube এর ভিডিওটা দেখে এই জিনিসগুলা নোট করে নিবেন যে আসলে এই জায়গায় যদি আপনি যান তাহলে আপনি বিক্রি করতে পারবেন। বাট এটা আমার শুধুমাত্র একটা অ্যাডভাইস, আপনি আপনার মতো করে ডিসিশন নিবেন। আমি কথা যেহেতু অনেক সময় অলরেডি পার হয়ে গেছে, আমি একটু শর্টকাটেই করব এই জিনিসগুলা। ধরেন ব্যাট বিসি বর্তমানে যেই সিচুয়েশনে আছে, ব্যাট বিসির যেহেতু ব্যবসা খারাপ, এখন বর্তমানে যেহেতু ব্যবসাটা খুব ভালো না, সো তাদের নিয়ে অনেকের নেগেটিভ সেন্টিমেন্ট অলরেডি চলে আসছে। অনেক নেগেটিভ সেন্টিমেন্ট চলে আসছে এবং দেখা গেছে যে সবাই এইটা ছেড়ে দিচ্ছে। বাট আল্টিমেটলি বিজনেস কিন্তু
ঢাকা থেকে ফ্যাক্টরি সরায়া সাভারে নেওয়ার পরে বিজনেস আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করবে, আগের মতো হবে। বাট তারপরেও গভর্নমেন্টের বিভিন্ন রেগুলেশন থাকবে। হয়তো আপনি যে ৫০০ টাকায় কিনছেন, সেই ৫০০ টাকা হয়তো যাবে, বাট সময় লাগবে। কিন্তু আপনি তারপরেও বর্তমানে যেই লেভেলে আছে, এই লেভেলগুলো হচ্ছে VAT-BC accumulate করার জন্য খুব পারফেক্ট লেভেল। এই লেভেলগুলাতে খুব ভালোভাবে আপনি চাইলে VAT-BC টা accumulate করতে পারেন এবং রাখতে পারেন। ধরেন ২৪০ টাকা, ৪৭ টাকা এইসব লেভেলগুলাতে আস্তে আস্তে দেখা যাবে যে যেদিনই কমে, সেই দিন অন্য শেয়ার যেগুলা বিক্রি করবেন, সেই কমা শেয়ারগুলা দিয়ে এইটা কিনতে পারেন। তবে রিস্ক থাকবে, যেহেতু VAT-BC নিয়ে একটা খারাপ ধারণা অলরেডি হয়ে গেছে, গভর্নমেন্টের রেগুলেশন অলরেডি আছে। সো একটু রিস্ক হলেও আপনার যেহেতু মোটামুটি এইখানে প্রায় কত পার্সেন্ট? ৫০% এর মতো শেয়ার, ৫০% এর মতো, সরি প্রায় ৬ লাখ টাকার শেয়ার, সবচেয়ে বেশি শেয়ার এইটাতে। দেখেন, আপনার সবচেয়ে বেশি শেয়ার হচ্ছে VAT-BC-তে এবং এইটার থেকে প্রায় 50% লসে আছেন। সো এইটা যেহেতু ফান্ডামেন্টাল ভালো কোম্পানি, আহ, একটা খারাপ নিউজের কারণে ওপর থেকে মার্কেটটা অনেকটা নিচে নেমে গেছে, হয়তো আরো পড়তে পারে, কিন্তু এই পড়াটাকে আপনি হচ্ছে অপরচুনিটি হিসাবে ক্যাপিটালাইজ করতে পারেন। ব্যাপারটা এরকম হচ্ছে যে যখন ২৪৭ টাকায় আছে, ধরেন এইখানে কিছু কিনলেন, আবার গেল হচ্ছে ২০০ টাকার দিকে, তখন কিনলেন, আবার যদি যায় এটা ১৮০ টাকার দিকে, তখন আবার কিনবেন। এইভাবে হচ্ছে আপনার এটা কিনে কিনে আরো অ্যাকুমুলেট করতে পারেন। আহ, কারণ এই শেয়ারটা যত খারাপই হোক না কেন, ইপিএস তো ৩০ টাকা ২৫ টাকার আশেপাশেই দিবে। এই এত টাকা ইপিএস বা ডিভিডেন্ড যখন দিবে, তখন এই ডিভিডেন্ড গুলা মোটামুটি পে আউট করবে এবং এইটার রেঞ্জটা এই লেভেলে থাকবে না, হয়তো আস্তে 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 বাড়তে থাকবে। আচ্ছা, এইটা একটা গেল। সো এইটার জিনিসটা হচ্ছে আমরা VAT-BC শেয়ারটা মোটামুটি হচ্ছে কেনার চেষ্টা করব, আরো একুমুলেট করার চেষ্টা করব। যদিও ৬ লাখ টাকার অলরেডি কেনা আছে, বাট তারপরেও অন্যান্য শেয়ার যেগুলো বিক্রি করি, তারপরে সেই জিনিসগুলো কেনার চেষ্টা করব। সো এইখানে দেখে নিন যে কোন কোন জায়গায় আপনি কিনতে পারেন শেয়ারটা। বর্তমানে যেই সিচুয়েশনে আছে, একেবারে ঠিক সেম সিচুয়েশনে আপনি চাইলে এখানে আরো ১ লাখ টাকার শেয়ার কিনতে পারেন। যদি এটা আরো কমে যায়, কমে ধরেন হচ্ছে কোথায় যায়, কমে যদি ২৩০ টাকায় চলে আসে, ২৩০ টাকায় যদি চলে আসে, তখন আরো আপনি কিনতে পারেন হচ্ছে আরো ১ লাখ টাকার শেয়ার ২৩০ টাকা বা ২২৫ টাকার দিকে চলে আসলে। এবং যদি হচ্ছে যে আপনার ১৭৫ টাকা লেভেলে চলে আসে কখনো, তখন আরো ১ লাখ টাকার শেয়ার কিনতে পারেন। এইভাবে আপনি ধাপে ধাপে, ৩টা ধাপে ৩ লাখ টাকার শেয়ার এখানে কিনতে পারেন। এখন আপনার তো টাকা নাই, তাই না? আপনার টাকা নাই, কিন্তু তারপরেও আপনি চাইলে এখন শেয়ারগুলা নিতে পারবেন। সো এইটা VAT-BC নিয়ে আমার মোটামুটি একটা ধারণা। এবং আপনি যদি এখন বলতেন যে আপনি এইটা, এই জিনিসটা বুঝতে পারছেন কিনা যে আসলে কি করাটা দরকার VAT-BC নিয়ে। যদিও অনেক টাকা আছে, বাট তারপরেও আপনি মিউট আছেন, মিউট আছেন, আপনি হয়তো মিউটটা অন করে বলতে পারেন। হ্যাঁ, এবং এইটাকে আরো কেনা যায় যখন যেই শেয়ারগুলো আপনি বিক্রি করবেন, বিক্রি করার পরে হয়তো আরো কিছু কিনতে পারবেন। আর লেভেলগুলা ভিডিওর মধ্যে থাকবে, আপনি দেখে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, গ্লোবাল ইসলামী ব্যাংক, এইটা তো মনে হয় না আর কোনো কিছু হবে গভর্নমেন্টের কাছ থেকে যদি কোনো কিছু না পান। সো এইটার ট্রেডিং তো বন্ধ হয়ে রইছে এবং এইটা হয়তো আপনি চাইলেও কোনো কিছু করতে পারবেন না। সো দেখেন গভর্নমেন্টের কি পরিমাণ কোনো আপনাকে কোনো ইনসেনটিভ বা বেনিফিট দেয় কিনা এক্ষেত্রে। যদি দেয় তাহলে ভালো, আর যদি না দেয়, সো কিছু করার নাই, এটাকে লস হিসেবে মেনে নিতে হবে। আর যদি কখনো সুযোগ পান, আমার মনে হয় না এটাতে আর সুযোগ টুযোগ কিছু আসবে, বাট তারপরেও যদি কখনো সুযোগ পান, এটা থেকে বের হয়ে যেতে হবে। এটাতে আপনার টাকা খুব বেশি পরিমাণও নাই, ১,৮০,০০০ টাকা। আর তারপরেও এটা তো টাকা মোটামুটি। সো ৪০,০০০ টাকার বর্তমান ভ্যালু আছে। সো এটা ছেড়ে দিতে হবে, বা এটা জাস্ট এটা লিভ করতে হবে যে কোনোভাবেই হোক। আচ্ছা, জিপিএইচ ইস্পাত নিয়ে আমরা দেখবো, চলেন।
জিপিএইচ ইস্পাত শেয়ারটা আপনার প্রায় ৭,০০০ কোয়ান্টিটি আছে এবং ৳৪৩ তে কিনছিলেন ৳৩,০০,০০০ ৬০% এর মতো লস। ৳১,১৬,০০০ বর্তমান ভ্যালু। আর মার্কেট রেট ৳৪৩ থেকে ৳১৬.৫০ আসছে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের এইটা মোটামুটি এই জিপিএইচ ইস্পাতটা আছে। সো জিপিএইচ ইস্পাতের আপনি যদি ব্যবসার কথা চিন্তা করেন, দেখেন ব্যবসাটা কিরকম আছে সেটা যদি আমরা দেখি, সময় নিচ্ছে। নেটের স্পিড যেহেতু ভালো না, একটু নেটটা চেঞ্জ করে নিই, মোবাইলে নিয়ে নিই। আচ্ছা, ব্যাট বিসির সরি জিপিএইচ ইস্পাতের বিজনেসের কথা যদি চিন্তা করেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি রেভিনিউ জেনারেট করতে পারতেছে। কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো এইটা কিন্তু নেগেটিভ আছে। মানে যেই ব্যবসা করতেছে, সেই ব্যবসা দিয়ে সে ওই টাকা জেনারেট করতে পারতেছে না। তার মানে তার ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতাটা খুবই কম এবং এই বছর খুব সম্ভবত ডিভিডেন্ড দিতে পারবে না। যদি অন্য কোনো ইয়ে না থাকে। আ এইটার লোন-টোন কিরকম আছে সেটা যদি দেখি, লোনের পরিমাণটা কিন্তু অনেক বাড়তেছে। মানে এটা লোন করে চালানোর চেষ্টা করতেছে। কোম্পানির ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ এবং লোন করে চলার চেষ্টা করতেছে। দেখেন লোন আস্তে, আস্তে বাড়তেছে। আ Q1 এ মানে এটা একটা রেশিও আরকি জাস্ট ১২৪, ১২১, তারপর Q3 তে বেড়ে গেছে। আ এইটা এইটা Q3 তে হচ্ছে অনেক বড়সড় একটা ইনভেস্টমেন্ট করছে। সো এইসব ইনভেস্টমেন্ট করার কারণেও তার ফ্রি ক্যাশ ফ্লো যেটা আছে এইটা নেগেটিভ চলে আসছে। সো যেহেতু ইনভেস্টমেন্ট করছে, যেই টাকা আর্ন করছে সেটা দিয়ে একটু স্টেটমেন্টটা দেখি যে এখানে আসলে তার অপারেটিং ক্যাশ ফ্লো এগুলা কিরকম আছে, সে রেভিনিউ কিরকম জেনারেট করতেছে। দেখেন সে রেভিনিউ কিন্তু মোটামুটি জেনারেট করতেছে, আগের বছরের চেয়ে ভালোই জেনারেট করছে এবং শুধু কি এই ৩ কোয়ার্টারে সে মোটামুটি ভালো রেভিনিউ জেনারেট করছে। সে আবার প্রফিট করতে পারে নাই। যেই ব্যবসা করছে সেই ব্যবসা থেকে যে প্রফিট করবে সেটা করতে পারে নাই। সো ইনকামটা এই কারণে নেগেটিভ আসতেছে। সো এখানে ব্যবসা খুব ভালো বলব তা না, নরমাল বলব তাও না। ব্যবসা আসলে লসের মধ্যে আছে তারা। তারা চেষ্টা করতেছে আ ইনভেস্টমেন্ট করে তারপরে হচ্ছে এই কোম্পানিটাকে আরেকটু ভালো করা যায় কিনা সেটার জন্য চেষ্টা করতেছে। সো যেহেতু ইনভেস্টমেন্ট করে চেষ্টা করতেছে, আগামী কয়েকটা কোয়ার্টার দেখা যাইতে পারে যে আসলে কি অবস্থা। ইন দ্য মিন টাইম আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জিপিএস ইস্পাতের যেই আ ভ্যালুটা আছে আপনার কেনা হচ্ছে ৳৪৩ র দিকে। ৳৪৩ র দিকে আপনি খুব সম্ভবত কিনছেন হচ্ছে ফ্লোর প্রাইস এ। তারপরে কিন্তু অনেক নেমে গেছে। নেমে যাওয়ার পরে বর্তমানে যেই সিচুয়েশন এ আছে, এইখান থেকে হয়তো আরো কিছুটা নিচে নেমে যাইতে পারে। আরো কিছুটা নেমে যাইতে পারে। ৳১৫ বা ৳১৪ র কাছাকাছি চলে আসতে পারে। সো এখন আপনার করণীয় কি এই জায়গাটাতে? এইটাতে আসলে কোনো ইনভেস্টমেন্ট করা উচিত হবে না। কোনো ইনভেস্টমেন্ট করা উচিত হবে না নতুন করে। কারণ এটা কমার সম্ভাবনা এখন পর্যন্ত আছে। ব্যবসা যেহেতু ভালো না, সো প্রবলেমের মধ্যে পড়তে পারেন। তো ইনভেস্টমেন্ট না করে যদি মার্কেট বাড়ে কখনো, দেখেন যদি মার্কেট বাড়তেছে, মার্কেটে একটা ভালো জোন চলে আসছে বাড়ার মতো, মানে মার্কেটটা যেহেতু মানে ইনডেক্স বাড়তেছে কয়েকদিন ধরে, তখন আপনি এইটা যদি ৳২৫ র আশেপাশে পান কখনো, এটা ছেড়ে দিবেন। ৳২৫ র আশেপাশে পাইলে যা ইয়ে থাকে সেটা দিয়েই এটা ছেড়ে দিতে হবে আপনার। সো আপনার এটার রাখতে হবে হচ্ছে ৳২৫ র আশেপাশে আপনি এই জিনিসটা চাইলে ছেড়ে দিতে পারবেন মার্কেটটা যখন বাড়বে। আর মার্কেট যদি কমেও যায়, এটা এতটা কমে গেছে আপনার পোর্টফোলিওর অবস্থা এতটা বাজে অবস্থা হয়ে গেছে যে এইটাতে যে ৬০% এর মতো লস আছে, এইটা লস রিয়ালাইজ করাটা বুদ্ধিমানের কাজ হবে না। হয়তো আপনি এইটা
৳25 পাইলে এটা থেকে বের হয়ে যাবেন। কারণ ব্যবসা যেহেতু ভালো না, সো আল্টিমেটলি এইটা হয়তো খুব বেশি ভালো সারভাইভ করতে পারবে না বেশি সময়ের জন্য। সো গেল এই জিপিএইচ ইস্পাত নিয়ে আ কথা। এখন আমরা আইসিআইসিএল দিয়ে দেখি। সো এই ইন্স্যুরেন্স কোম্পানিটার কি অবস্থা চলেন দেখার চেষ্টা করি। স্টেটমেন্টগুলো এখানে আসে না। এইটা আমরা যদি ইয়ের ভাবে চিন্তা করি, সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসিসে চিন্তা করি, তাহলে আপনার কেনা হচ্ছে এই শেয়ারটা আইসিআইসিএল কেনা হচ্ছে খুব বেশি টাকার না, মাত্র ৩১,০০০ টাকার কেনা। সো এইটা নিয়ে এই এখন ইন্স্যুরেন্সের মধ্যে আপনার আছে হচ্ছে মোটামুটি দুইটা, আইসিআইসিএল আর ম্যাগনা ইন্স্যুরেন্স। ম্যাগনা ইন্স্যুরেন্স ৬২,০০০ আর আইসিআইসিএল হচ্ছে ৩০,০০০ টাকার মতো কিনা। খুব বেশি অ্যামাউন্টের না, পোর্টফোলিওর ইয়েটা খুব বেশি না। সো এই দুইটাই আমরা একসাথে দেখবো, একসাথে দেখে যে কোনো একটা রাখার চেষ্টা করব এবং একটাতে ইনভেস্টমেন্ট বাড়ানোর চেষ্টা করব। মেঘনা ইন্স্যুরেন্স, সো মেঘনা ইন্স্যুরেন্সের চেয়ে আহ, বর্তমানে মেঘনা ইন্স্যুরেন্সটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল ডাউন ট্রেন্ড ব্রেকআউট করে, কিন্তু এই মার্কেটটা যেহেতু খুবই খারাপ, সো মার্কেটে সে আবার নিচের দিকে চলে আসছে। এখন যদি আইসিআইসিএল এ যান, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সে যান, এইটা একটা লেভেলে ছিল, ৩৫ টাকা লেভেলে ছিল, এটা আস্তে আস্তে নিচে আসছে, ২০ টাকার দিকে আসছে, দেন এটা বাউন্স ব্যাক করছে, বাউন্স ব্যাক করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এইখান থেকে আমি প্রিফার করব যে আপনি ম্যাগনা ইন্স্যুরেন্স ছেড়ে যদি আইসিআইসিএল এ চলে আসেন, ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্সে চলে আসেন। বর্তমানে খুব ভালো সিচুয়েশন আছে। তবে এইটা এখন না। আপনি ধরেন ম্যাগনা ইন্স্যুরেন্স যদি ছাড়েনও, তাহলে আপনি এটা অবশ্য ইয়ের মধ্যে চলে গেছে। যদি এইখান থেকে একটা আপ মুভমেন্ট না দেয়, যদি ধরেন মেঘনা ইন্স্যুরেন্সটা 25 টাকার নিচে চলে যায়, এটা থেকে বেরোয় গিয়ে যেই টাকাটা আছে, সেই টাকাটা দিয়ে আপনি আইসিআইসিএল নিয়ে নিয়েন এই সব জায়গাগুলোতে। 21 টাকা, 20 টাকা এইসবের আশেপাশে। সো এটা নিয়ে তারপরে ধরে রাখতে পারেন মোটামুটি। সো এটা আল্টিমেটলি দেখা যাবে যে মোটামুটি এইখান থেকে ইন্স্যুরেন্স সেক্টরটা যখন প্লে করবে তখন ভালোভাবে বেড়ে যাবে। সো আপনার কেনা হচ্ছে আইসিআইসিএলটা ৩১ টাকার দিকে। বর্তমানে ২১ টাকায় আছে। খুব ইজিলি এটা ৩১ টাকায় যাবে না। তবে আপনার এটা বিক্রি করতে হবে ৩১ টাকার আশেপাশেই। ৩০ টাকায় যখন যাবে তখন এটা সেল করে দিতে হবে। কারণ ৩০ টাকায় এটার একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। ধরেন ৩০ টাকায় আসলে আপনি অর্ধেক সেল করবেন আর বাকিটা ধরে রাখবেন ৩৭ টাকায় গিয়ে সেল করার জন্য। এই কথাগুলা যখন আপনি ভিডিওতে দেখবেন তখন কাইন্ডলি নোট করে রাখতে পারেন। তাহলে আপনার জন্য খুব ইজি হবে কোন জায়গায় গেলে কি করতে হবে। আ আমাদের যেহেতু আজকে জয়েন করতে দেরি হইছে, নয়তো আমি এখানে লিখে রাখতাম। বাট লিখে রাখলে সময় চলে যাবে। সো এই কারণে আপনাকেই বলব কষ্টটা করার জন্য যে ইয়েতে লিখে আ ভিডিওটা দেখে লিখে রাখবেন প্রাইস পয়েন্ট গুলা, যে ম্যাগনা ইন্স্যুরেন্স যদি 25 টাকার নিচে চলে যায় তাহলে সেল করে ওই টাকা দিয়ে এই আইসিআইসিএল টা নিবেন। এইটা যদি ৩০ টাকার দিকে আসে এটাকে অর্ধেক বিক্রি করবেন আর বাকি অর্ধেক বিক্রি করবেন হচ্ছে ৩৭ টাকার কাছাকাছি আসলে। আচ্ছা, এইটা গেল আমাদের ম্যাগনা ইন্স্যুরেন্স গুলা মোটামুটি শেষ এখানে। তারপরে মীর আক্তার।
তারা মোটামুটি লেভেলের রেভিনিউ জেনারেট করতেছে, বাট কনসিস্টেন্ট, এবং তাদের অপারেটিং ক্যাশ ফ্লো খুব ভালো। খুব ভালোভাবে তারা ব্যবসা করে এই ব্যবসাটা থেকে টাকা জেনারেট করতেছে, যেটা দিয়ে তারা ইয়ে দিতে পারবে। তাদের ডেবটা অনেক বেশি অবশ্য। তাদের দেখা গেছে যে ডেব যেটা আছে, লোন যেটা আছে সেটা বেশি। ফান্ডামেন্টালি এটা একটু রিস্কের মধ্যে পড়ে যায়, ফাইন্যান্সিয়াল রিস্ক বলবো। এবং খুব বেশি ইয়েও নাই, ইনভেস্টমেন্টও করতেছে না। সো এইটা লোনের টাকা শোধ করতে করতে দেখবেন যে তার এই ক্যাশ ফ্লো থাকবে না কোনো কিছুই। সো তার হিউজ লোন আছে, এবং ব্যবসাটা যে কিভাবে কিরকম করতেছে সেটা যদি দেখেন যে আহ, ব্যবসাটা আগের বছরের চেয়ে তুলনায় তাদের ব্যবসাটা কমে গেছে, মোটামুটি কিছুটা কমে গেছে, এবং প্রফিটও করতে পারতেছে না। মানে প্রফিট করতেছে কিন্তু আগের বছরের চেয়ে কম করতেছে প্রফিট। এইসব ইন্ডিকেটর দিয়ে দেখা যায় মীর আক্তার বর্তমানে যেই সিচুয়েশনে আছে, এই সিচুয়েশন থেকে আহ, ব্যবসা একেবারে যে আমি বলবো যে খারাপ করতেছে তা না, বাট তাদের লোনের প্রেশার আছে। এই লোনের প্রেশারের কারণে তারা যত ভালো ব্যবসায়ী করুক না কেন, লোনগুলো শোধ করার জন্য তাদের অনেক টাকা চলে যাবে। সো আলটিমেটলি এই কোম্পানিটা থেকে ভালো কোনো কিছু এক্সপেক্ট হয়তো করতে পারবেন না একটা সময় পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তাদের মানে ফাইন্যান্সিয়াল স্ট্রং হয়। সো এইটার কারণে কি করতে পারেন, তারা বর্তমানে একটা আপ মুভমেন্টের মধ্যে আপ মুভমেন্ট দিছিল, বাট এই মুভমেন্টটা ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডটা এখনো ব্রেক করতে পারেনি। সো এখনো ব্রেক করতে যেহেতু পারে নাই, বর্তমানে আপনার এটা মীর আক্তারটা কয় টাকার কেনা আছে দেখি, 2,50,000 টাকার কেনা আছে, প্রায় 50%-এর মতো লস। এটা আপনার অ্যাভারেজ প্রাইস হচ্ছে 60,000, মানে 60 টাকায়। আর বর্তমানে চলতেছে হচ্ছে 34 টাকা, 28 টাকা। অ্যাভারেজ প্রাইস আপনার অনেক উপরে কিনে ফেলছেন আপনার, অনেক উপরে কিনে ফেলছেন। তো এইটা আপনার পোর্টফোলিওর অন্যান্য শেয়ারগুলোর তুলনায় আমি বলবো যে আপসাইড পটেনশিয়ালটা খুব ভালো না। আপসাইড পটেনশিয়ালটা খুব ভালো না। তারপরে সামিট পাওয়ারও বলবো যে আপসাইড পটেনশিয়াল ভালো না, এইটাও বিক্রি করতে হবে। আলটিমেটলি দেখা যাবে যে যদি আমি বলি যে মীর আক্তারটা আপনি যদি চান ধরে রাখতে পারেন, তবে খুব অনেক ডাউন ট্রেন্ডে আছে, তো ডাউন ট্রেন্ডটা একসময় ব্রেকআউট করবে, ব্রেকআউট করবে। এবং আপনি এটা ছাড়ার চেষ্টা করবেন হচ্ছে 25 টাকা লেভেলে কিছুটা ছাড়বেন, এবং হচ্ছে যে আপনার ছাড়বেন হচ্ছে 43 টাকা লেভেলে আসার পরে আরো কিছুটা ছাড়বেন। আর যদি সময় মানে যদি কখনো পান, এটা তো ডাউন ট্রেন্ড লাইনে চলে গেছে অলরেডি, এটাতে এভারেজ করার দরকার নাই। আপনি ধরেন 25 টাকায় আসলে এটা কিছুটা ছেড়ে দিবেন, ধরেন 30% ছাড়বেন। তারপরে 43 টাকা যদি কখনো পান, এটা আরো 30% ছাড়বেন। এবং এটাকে যদি আরো উপরে পান, তাহলে 50 টাকার আশেপাশে পাইলে এটা পুরাটা ছেড়ে বের হয়ে যাবেন। সো লস একটু কমাবেন, এটা থেকে লাভের চিন্তা করতে পারবেন না, এবং যদি লাভের চিন্তা করতে হয় রিস্কটা অনেক বেশি হয়ে যাবে। যদি কোম্পানির ব্যবসা ভালো হইতো, তাইলে হয়তো বলতাম যে ঠিক আছে এখানে অ্যাভারেজ করেন, কারণ এখন যেহেতু ব্যবসা ভালো না, দেখেন ডাউন ট্রেন্ড লাইনের মধ্যেই আছে, এবং মিড টার্মের যে আপ ট্রেন্ডটা ছিল সেইটাও ব্রেকআউট করে তারপরে নিচের দিকে চলে আসতেছে। সো এটাতে খুব বেশি কিছু এক্সপেক্ট করতে পারবেন না আপনি। দ্যাটস ওয়াই আপনার উচিত হবে এইটা থেকে আস্তে 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 বের হয়ে যাওয়া। এবং আহ, আপনি জানেন না যে আসলে এটা উপরের দিকে যাবে কিনা, বাট যদি কখনো সুযোগ আসে 25 টাকায় বিক্রি করা কিছু, 43 টাকায় কিছু বিক্রি করা, এবং 50 টাকায় কিছু বিক্রি, বাকি সব কিছু বিক্রি করে দেওয়া। এইভাবে হয়তো কিছুটা কমবে, বাট ফুল রিকভারি করতে পারবেন না। যখনই বিক্রি করবেন এইসব জায়গা থেকে, মাথায় রাখবেন যখনই বিক্রি করবেন এইসব জায়গা থেকে, আপনার হচ্ছে ব্যাড বিসিটা কেনার চেষ্টা করবেন। ব্যাড বিসিটা কিনে রাখবেন বিক্রি করার পরে। তারপরে আহ, মোটামুটি এখান থেকে 1 লাখ 1 লাখ 1 লাখ করে 3 লাখ টাকা যখনই বের হবে, যেটা থেকেই বের হয় না কেন, এইটাতে ইনভেস্ট করার চেষ্টা করবেন। আচ্ছা, নাভানা ফার্মা আমরা দেখবো। নাভানা ফার্মা, এইটা নাভানা সিএনজি। নাভানা ফার্মার ব্যবসাটা যদি দেখেন, তাদের রেভিনিউ মোটামুটি আছে, এবং ফ্রি ক্যাশ ফ্লো ফার্স্ট কোয়ার্টার নেগেটিভ থাকার পরে তারা খুব ভালোভাবে সেকেন্ড আর থার্ড কোয়ার্টারে ব্যবসা করে কামব্যাক করছে।
তাদের ডেট কমতেছে। এটা ভালো সাইন। কোম্পানি যেই টাকা জেনারেট করতেছে সেই টাকা দিয়ে লোন পরিশোধ করতেছে এবং তাদের হচ্ছে তারা মোটামুটি ইনভেস্টমেন্টেও যাচ্ছে ব্যবসা সম্প্রসারণের জন্য। তাদের হচ্ছে অপারেটিং রেভিনিউটা খুব ভালো করতেছে। আগের চেয়ে কোম্পানি ভালো অবস্থায় আছে। দেখেন আগের চেয়ে খুব বেশি, বেশি রেভিনিউ করতেছে। তাদের পার্সেন্টেজটা বাড়তেছে। তাদের প্রফিট পার্সেন্টেজটাও বাড়তেছে। সো ব্যবসা টপ নচ ব্যবসা করতেছে। অন্যান্যদের চেয়ে খারাপ করলেও মোটামুটি এই যে এত উপর থেকে পড়ে গেল, ৳১০০ থেকে যে ৳৫০ হয়ে গেল, এইটা আসলে কোম্পানিটার ফাইন্যান্সিয়াল সাপোর্ট করে না। কোম্পানি ফাইন্যান্সিয়ালি স্ট্রং আছে। দ্যাট মিনস এইটাতে আপনি এভারেজ করতে পারবেন, এইটাতে আপনি টাকা ঢুকাইতে পারবেন, এটা বাড়তে পারবে টাকা। সো এখন দেখি আপনি কোন সিচুয়েশনে আছেন। আপনি ৳৯৬,০০০ বা দেখেন ভালো কোম্পানিরটা কম কিনলেন, শেয়ার ৳৯৬,০০০ শেয়ার আছে, 13% লসে আছেন। বাট এইটাতে হচ্ছে ব্যাট বিসির মতো ইনভেস্টমেন্ট বাড়াইতে থাকবেন এটাতে। ব্যাট বিসিটায় যদি আপনি ৳১,০০,০০০ ঢুকান তাইলে এখানে ৳৫০,০০০ ঢুকাবেন। এগুলা বিক্রি-টিক্রি করে যাই থাকুক না কেন এইভাবে ঢুকাবেন এবং এটাতে কি পর্যন্ত ইনভেস্টমেন্ট জোন আছে সেটা দেখি যে আপনি চেষ্টা করবেন যে এইটা যদি ৳৪৪ র কাছাকাছি আসে তাইলে এখানে টাকা ঢুকানোর জন্য আ ১-১.৫ লাখ টাকার মতো ঢুকাই ফেলবেন যদি ৳৪৪ র কাছাকাছি আসে। যদি আরো কখনো কমে তাহলে আরো টাকা ঢুকানোর চেষ্টা করবেন। অন্যান্য শেয়ার যদি বিক্রি করতে হয় তাইলে বিক্রি করেও। কারণ এইটা এই লেভেলে হয়তো একটা সময় থাকবে না। এটা আস্তে, আস্তে আবার সেই ৳৮৫ লেভেলে চলে যাবে। এটা বিক্রি করবেন কখন? বিক্রি করার জন্য আপনি ১ম এ বিক্রি করবেন হচ্ছে ধরেন আপনার কেনা হচ্ছে এটা কেনা হচ্ছে আপনার ৳৬১ তে। এখন ৳৫২ তে আছে। আর এটা বিক্রি করবেন হচ্ছে আপনি ৳৮৩ লেভেলে গেলে বিক্রি করবেন। আবার হচ্ছে ধরেন আপনার যদি এটা ৳১০২ লেভেলে যায় তখন আবার বিক্রি করবেন ৩০%, ৩০% করে। আর এরপরে ধরে রাখবেন যদি কখনো ৳১২০ লেভেলে যায় তখন আবার এটা বিক্রি করে দিবেন। এগুলা কিন্তু লং টার্ম এর ভিউ। আপনি ১, ২, ৩ বছর যাই লাগুক না কেন এইভাবে হচ্ছে এটাতে আপনার প্ল্যান করে রাখতে পারেন। আর কেনার কথা তো বললামই ৳৪০ র আশেপাশে আসলে বা যদি ৳৪৮ ও আসে তাইলেও ৳৫০,০০০ ঢুকাইতে পারেন। এইখানে পণ্যগুলা বিক্রি করে আপনি ভিডিও শেষে হয়তো এগুলা যখন ভিডিও আপলোড করা হবে তখন এইটা করতে পারবেন। তো নাভানা ফার্মা যেহেতু কোম্পানি ভালো, আপনি এটাতে পজিশন নিতে পারেন। ব্যাট বিসিতে পজিশন নিতে পারেন। এবং আইসিআইসিএল আর মেটা ইন্সুরেন্সের থেকে ইন্সুরেন্সটা বাদ দিয়ে আইসিআইসিএল এ পজিশন নিতে পারেন। আর এটা খুব বেশি পজিশন নিতে যাবেন না। এটা সবচেয়ে বেশি ইনভেস্ট করার চেষ্টা করবেন ব্যাট বিসিতে, নাভানা ফার্মাতে তারপরে এরপরে আইসিআইসি। এখন আমরা হচ্ছে পিএইচপি মিউচুয়াল ফান্ড ওয়ানে হচ্ছে আপনার এটাতে 50% লস আছে। আপনি কিনছেন হচ্ছে ৳৫ করে, বর্তমানে আছে হচ্ছে ৳২.৭০। বর্তমানে যেই সিচুয়েশনে আছে পিএইচপিটা ধরে রাখা আসলে দরকার নাই আপনার জন্য। আর খুব বেশি শেয়ারও না, মাত্র ৳১০,০০০ কেনা আছে। সো এটা থেকে এটা বের করে ফেলেন। এই টাকাটা বের করে অন্য ওই যে BATBC আর ইয়েতে ঢুকাই ফেলেন, BATBC তে ঢুকাই ফেলেন। এইটা ধরে রাখার দরকার নেই। খুব অল্প শেয়ার, এই শেয়ারগুলা মানে আপনার পোর্টফোলিওতে মেক্সিমাম ৪ টা থেকে ৫ টা শেয়ার যেন থাকে। এগুলো আস্তে, আস্তে ছেড়ে দিতে থাকবেন। পিএইচপিটা মার্কেটটা যখন বাড়বে হয়তো যদি এটা কে ৳৩ র দিকে পান এটা থেকে বের হয়ে যায়। আচ্ছা এটা সম্পর্কে গেল আমাদের সামিট পাওয়ারটা দেখি। সামিট পাওয়ার সেক্টরের গুলা আমি বলব যে এইগুলা ভোগাস এখন হয়ে গেছে। আ আপনার আপনার প্রায় ৳৩৪ য় কেনা ছিল, ৬০% লস, ৳৩,৬৭,০০০। এটা সবচেয়ে বেশি টাকা, অনেক টাকার কেনা ছিল মানে BATBC র মতো। সো এটা কি করতে পারেন? এইটা হচ্ছে আবার যদি দেখেন যে ৳১৬ য় আসতেছে, এটা বিক্রি করে দিবেন। ৳১৬ য় আসলে এটা জাস্ট এটা থেকে বের হয়ে যাবেন। কারণ আপনার এটা জিআইবির মতো মানে গ্লোবাল ইসলামিক ব্যাংকের মতো অবস্থা হইতে পারে। এগুলা obsolete হয়ে যাইতে পারে একটা সময়। সো এটা বিক্রি করে দেওয়াটা ভালো হবে। স্ট্যাটিস্টিক্স যাই দেখি না কেন এখানে দেখেন কোনো নাই। ব্যবসাগুলা আস্তে, আস্তে খারাপ হইতে থাকবে।
রেভিনিউ করতেছে, অপারেটিং ক্যাশ ফ্লো আছে, ফ্রি ক্যাশ ফ্লো আছে। বাট আল্টিমেটলি এইগুলা আস্তে, আস্তে খারাপ হবে। সরকারের সাথে যদি চুক্তি-টুক্তি চলে যায় তখন প্রবলেমে পড়তে হবে। সো রিস্ক নেওয়া যাবে না। এটাতে হচ্ছে ৳১৬.৫০ ৳১৬.৪০ দিকে আসলে এটা থেকে বের হয়ে যায়েন। আর যাই থাকুক না কেন, টাকা লস হবে, লস হইলে লস। কিন্তু বর্তমানে এটাতে না জড়ানোই ভালো। তবে এই জিনিসটা কিন্তু দেখাচ্ছে একটা বটম ফাইন্ড আউট করার চেষ্টা করতেছে। যদি কখনো দেখেন ৳১৩.২০ র নিচে চলে যায়, তাইলে লস যাই থাকুক না কেন এটা থেকে বের হয়ে যাবেন। যদি ৳১৩.২০ র নিচে চলে যায়। সো এই জিনিসটাও মাথায় রাখবেন। এটা স্টপ লস ৳১৩.২০। সো আমি মোটামুটি আপনার এই জিনিসটা ক্লিয়ার করছি। এখন আপনার কোনো কোয়েশ্চেন বা আপনার কোনো থাকলে আপনি বলতে পারেন যে কিছু জানতে চাইলে। চাইতে পারেন ডিভিডেন্ড খেয়ে ছেড়ে দিলেও যে খুব বেশি ভালো কিছু হবে এরকম না। চেষ্টা করবেন যে ডিভিডেন্ড তো অ্যাডজাস্ট হয়ে যায় না প্রাইসের সাথে। সো এগুলা তো রিকভার করতেও সময় নেই। সো সেম জিনিসই থাকবে। আপনি চেষ্টা করবেন যে করার জন্য মানে যেই প্রাইস গুলা দেখাইলাম সেই প্রাইস গুলাতে আপনি চেষ্টা করবেন আহ কি বলে নেওয়ার জন্য বা ছেড়ে দেওয়ার জন্য। আর ভিডিওটা যখন আপলোড হবে তখন এটা থেকে আস্তে আস্তে দেখে নিয়েন যে কখন কোন জায়গায় কি কথা বলা হয়েছে। ঠিক আছে, আপনি বাইরে থেকে অনেক সময় দিলেন। ধন্যবাদ আপনাকে। ভালো থাকেন। আর পোর্টফোলিওটা যেন ভালো হয়, সেই আশা থাকলো। আর এটা আপনি নিজে কিন্তু ডিসিশন নিবেন। আমার কথার উপর বেস করে কোনো ডিসিশন নিবেন না। আপনি যদি মনে করেন বিচার বিশ্লেষণ করে এই ডিসিশনগুলো ঠিক বা আপনি নিতে পারেন তাহলেই একমাত্র ডিসিশন নিবেন। জি, ধন্যবাদ তাহলে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। জি, জি, থ্যাংক ইউ।